বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক ভিন্ন স্বাদের উপন্যাস দেবযান, এখন তৃতীয় ভাগ। যতীন হঠাৎ দেখতে পেলে তার খাটের পাশে পুষ্প দাঁড়িয়ে তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। পুষ্প একসময় পুষ্পের চেয়ে তার জীবনে প্রিয়তর কে ছিল? দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে কত খেলেছি ফুল ভাসায়ে জলে, সেই পুষ্প। নৈহাটির ঘাট নয়, সাগঞ্জ কেওটার বুড়ো শিবতলার ঘাট, নৈহাটির অপর পারে। সেখানে ছেলেবেলায় তার মাসিমার জীবদ্দশায় সে কতবার গিয়েছে। এক এক সময় 6 মাস 8 মাস মাসিমার কাছেই সে থাকত। মাসিমার ছেলেপুলে ছিল না, যতীন ছিল তার চোখের মণি। তারপর মাসিমা মারা গেলে মেসোমশাই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন। সাগঞ্জ কেওটাতে মাসিমার বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল ওর কাছে। বুড়ো শিবতলার পুরনো মন্দিরের কাছেই ছিল ওর মাসিমার বাড়ি, আর রাস্তার ও পাশেই ছিল পুষ্পদের বাড়ি। পুষ্পর বাবা শ্যামলাল মুখুজ্জে বাঁশবেড়ের বাবুদের জমিদারিতে কি কাজ করতেন। পুষ্প ছিল ভারী সুন্দরী মেয়ে। তার হাসি, সে হাসি কেবল পুষ্পই হাসতে পারত। দোষের মধ্যে পুষ্প ছিল অত্যন্ত গর্বিত মেয়ে। তার বিশ্বাস ছিল তার মতো সুন্দরী মেয়ে এবং তার বাবার মতো সম্ভ্রান্ত লোক গঙ্গার ওপারে কোথাও নেই। ধীরে ধীরে পুষ্পের সঙ্গে ওর আলাপ হয়। ধীরে ধীরে সে আলাপ জমে। ও তখন 13 বছরের ছেলে, পুষ্প 13 বছরের মেয়ে। সমান বয়স হলে কি হবে, বাচাল ও বুদ্ধিমতী পুষ্পের কাছে যতীন ভেসে যেত। পুষ্প চোখে মুখে কথা কইত। যতীন সপ্রশংস দৃষ্টিতে তার গর্বিত সুন্দর মুখের দিকে নীরবে চেয়ে রইত। মস্ত অশ্বত্থ গাছ যে পুরনো ঘাটটার উপরে, যেটার নাম সেকালে ছিল বুড়ো শিবতলার ঘাট, ওই ঘাটে কতদিন সে ও পুষ্প একা বসে গল্প করেছে। জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন পাঁপড় ভাজা কিনে ঘাটের রানার ওপর বসে দুজনে ভাগ করে খেয়েছে। কেমন করে যে সেই রূপগর্বিতা বালিকা তার মতো সাদাসিধে ধরনের বালককে অত পছন্দ করেছিল, অত দিনরাত মিশত, নিত্য তাদের বাড়ি না গেলে অনুযোগ করত, এসব কথা যতীন জানে না। সেসব বোঝবার বয়স তখন ওর হয়নি। 2-10 দিন নয়, 1.5 বছর 2 বছর ধরে দুজনে কত খেলা করেছে, কত গল্প করেছে, কত ঝগড়া করেছে, পরস্পরের নামে পরস্পরের গুরুজনের কাছে কত লাগিয়েছে, আবার আবার দুজনে পরস্পরের যেচে সেধে ভাব করেছে। সে কথা লিখতে গেলে একখানা ইতিহাসের বই হয়ে পড়ে। মাসিমার মৃত্যুর পরে কেওটার পথ বন্ধ হলো। বছর খানেকের মধ্যে পুষ্পও বসন্ত হয়ে মারা গেল। দেশে থাকতে পুষ্পর মৃত্যু সংবাদ মেসোমশাইয়ের চিঠিতে সে জেনেছিল। তারপর 13 বছর কেটে যাওয়ার পরে 26 বছর বয়সে যতীন বিবাহ করে। বাল্যের 13 বছর বহুদিন। পুষ্প তখন ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হয়েছে। তারপর আশালতার সঙ্গে নবীন অনুরাগের রঙিন দিনগুলিতে পুষ্প একেবারে চাপা পড়ে গেল। কিন্তু চাপা পড়ে যাওয়া আর ভুলে যাওয়া এক জিনিস নয়। মানুষের মনের মন্দিরে অনেক কক্ষ, এক এক কক্ষে এক এক প্রিয় অতিথির বাস। সে কক্ষ সেই অতিথির হাসি কান্নার সৌরভে ভরা, আর কেউ সেখানে ঢুকতে পারে না। প্রেমের এই অতিথিশালা বড় অদ্ভুত। অতিথি যখন দূরে থাকে তখনও যে কক্ষ সে একবার অধিকার করেছে সে তারই এবং তারই চিরকাল। আর কেউ সে কক্ষে কোনো দিন কোনো কালে ঢুকতে পারে না। সে যদি আর ফিরেও না আসে কখনো, চিরদিনের জন্যই চলে যায় এবং জানিয়ে দিয়েও যায় যে সে ইহজীবনের মতোই চলে যাচ্ছে, তখন তার সকল স্মৃতির সৌরভ শুদ্ধ সে ঘরের কবাট বন্ধ করে দেওয়া হয়। তারই নাম লেখা থাকে সে দোরের বাইরে। তার নামেই উৎসর্গীকৃত সে ঘর আর কারও অধিকার থাকে না দখল করবার। পুষ্পের ঘরের কবাট বন্ধ ছিল, চাবি দেওয়া। বাইরে ছিল পুষ্পের নাম লেখা। হয়তো চাবিতে মরচে পড়েছিল, হয়তো কবাটের গায়ে ধুলো মাকড়সার জাল জমেছিল, হয়তো এ ঘরের সামনে অনেক দিন কেউ আসেনি। কিন্তু সে ঘর দখল করে কার সাধ্য? আশালতা সে ঘরে ঢোকেনি। আশালতার ঘর আলাদা।
সেই পুষ্প। যতীন অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। প্রথমে যে কথাটা ওর মনে উঠল সেটা এই যে পুষ্পের সঙ্গে শেষবার দেখা হওয়ার পরে যে বহু বছর কেটে গিয়েছে। 13 বছর পরে সে বিয়ে করে আশাকে। বিয়ে করেছেও আজ 10 বছর। এই দীর্ঘ দীর্ঘ 23 বছর পরে কেউটার বুড়ো শিবতলার ঘাটের সেই রূপসী মেয়ে বালিকা পুষ্প কোথা থেকে এলো? যে বয়সে তারা দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে খেলা করেছিল ফুল ভাসায় জলে। বুড়ো শিবতলার ঘাটের প্রাচীন সোপান শ্রেণীর ওপরে বাঁকাভাবে অস্তসূর্যের আলো এসে পড়েছে। ঘাটের ডানায় শেওলা জমেছে। ঠিক ওপারে হালি শহরে শ্যামাসুন্দরী ঘাটের মন্দিরেও পড়েছে রাঙা আলো, কিন্তু সেটা পড়েছে পশ্চিম দিক থেকে সোজাভাবে গিয়ে। এখনও সেই প্রাচীন পাখির দল ডাকছে বড় অশ্বত্থ গাছটার ডালে ডালে। সাদা পাল তুলে ইলিশ মাছ ধরা পুরনো জেলে ডিঙির সারি চলেছে ত্রিবেণীর দিকে। যতীন বসে পুষ্পের সঙ্গে গত বারোয়ারিতে যাত্রায় দেখা কি একটা পালার গল্প করছে। 23 বছর পরেও পুষ্প এখনো সেই রকম দেখতে রয়েছে কেমন করে। কিন্তু কিন্তু পরক্ষণে তার মনে হলো পুষ্প তো নেই, সে তো বহুকাল মরে গিয়েছে। ব্যাপার কি, সে স্বপ্ন দেখছে নাকি? পুষ্প কিন্তু এগিয়ে এসে হাসি মুখে বললে, অবাক হয়ে চেয়ে দেখছো কি? চিনতে পেরেছ? বলো তো আমি কে? যতীন তখনও হাঁ করে চেয়েই আছে। বললে, খুব চিনেছি, কিন্তু তুই কোথা থেকে এলি পুষ্প? তুই তো কতকাল হলো। পুষ্প খিলখিল করে হেসে উঠে বললে, মরে গিয়েছি, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল এই তো। কিন্তু তুমিও যে মরে গিয়েছো যতুদা, নইলে তোমার আমার দেখা হবে কেমন করে? তুমিও পৃথিবীর মায়া কাটিয়েছ, অর্থাৎ পটল তুলেছ। যতীনের হঠাৎ বড় ভয় হলো। এসব কি ব্যাপার? তার জ্বর হয়েছিল খুব, সে কথা মনে আছে। তারপর মধ্যে কি হয়েছিল তার জানা নেই। বর্তমানে বোধহয় তার জ্বরের ঘোর খুব বেড়েছে। জ্বরের ঘোরে আবোল তাবোল স্বপ্ন দেখছে। তবুও সে এতকাল পরে পুষ্পকে দেখতে পেয়ে ভারী খুশি হলো। স্বপ্নই বটে, বড় মধুর স্বপ্ন। কিন্তু পুষ্প কিন্তু ওকে ভাববার সময় দিলে না। বললে, পুরনো দিনের মতো দুষ্টুমি করো না যতুদা। এখন তুমি ছেলে মানুষটি নেই। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, থাকতে পারছি না। এখন এসো আমার সঙ্গে। সে পাগল হয়ে গেল নাকি? সে তো কিছুই বুঝতে পারছে না। যাবে কোথায় চলে সে? পুষ্পই বা আসে কোথা থেকে? অথচ সে তো এই তার পুরনো ঘরেই রয়েছে। ওই তো চুনবালি খসা দেওয়াল, ওই তো উঠোনের পেঁপে গাছটি, ওই পৈতৃক আমলের গোলার ভাঙা সিঁড়ি। পুষ্পকে সে বললে, তুই কি করে জানলি আমার অসুখ করেছে? প্রশ্ন করলে বটে, কিন্তু যতীন সঙ্গে সঙ্গে ভাবলে, আশ্চর্য, কাকে এ কথা জিজ্ঞেস করছে? পুষ্প যে 23 বছর আগে মারা গিয়েছে তাকে? অদ্ভুত স্বপ্ন তো। এমন ধারা স্বপ্ন তো সত্যিই জীবনে কোনোদিন দেখিনি। পুষ্প বললে, কি করে জানলুম? বেশ কথাটি বললে তো যতুদা। তোমার এই ঘরে তোমার কাছে আমি বসে নেই পরশু তোমার জ্বর হওয়ার দিন থেকে। দিন রাতে অনবরতই তো তোমার শিওরে বসে। বলিস কি পুষ্প, আমার শিওরে তুই বসে আছিস 2 দিন থেকে? পুষ্প, একটা কথা বলতো, আমি পাগল হয়ে যাইনি তো জ্বরের ঘোরে? সবাই ওরকম কথা বলে যতুদা। প্রথম প্রথম যারা আসে তাদের 12 আনা ওই কথাই বলে। তারা বুঝতে পারে না তাদের কি হয়েছে। তুমিও জ্বালালে যতুদা। কথা শেষ করে পুষ্প ওর হাত ধরে খাট থেকে নামিয়ে নিতেই যতীন বেশ সুস্থ ও হালকা অনুভব করলে নিজেকে। তারপর কি মনে করে খাটের দিকে একবার চাইতেই সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। খাটের উপর তার মতো একটা দেহ নির্জীব অবস্থায় পড়ে, ঠিক ঠিক তার মতো চোখ মুখ, সবই তার মতো। পুষ্প বললে, দাঁড়িয়েও না যতুদা, এসো আমার সঙ্গে। কেমন এখন বোধহয় বিশ্বাস হয়েছে, বুঝলে এখন? পুষ্প তো ঘরের দরজা খুললে না, তবে তারা ঘরের বাইরে এসে দাঁড়ালো কি করে? এখনো রাত আছে, অন্ধকার রয়েছে, মাথার উপরে অগণ্য তারা জ্বলছে। যতীন বাড়ুজ্যের বাড়ির দিকে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, অথচ এই ঘন অন্ধকার রাত্রে সে চলেছে কোথায়? কার সঙ্গেই বা চলেছে? এখনও কি সে স্বপ্ন দেখছে? পুষ্প বললে,
এখনো বিশ্বাস হলো না যতদা? দেওয়ালের মধ্যে দিয়ে বার হয়ে এলাম, দেখলে না? হে, কি করে এলাম? ইটের দেওয়াল এখন তোমার আমার কাছে ধোঁয়ার মতো। আমাদের এই শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ লাগবে না। আর একটা মজা তোমায় দেখাবো, পায়ে হেঁটে যেও না, মনে ভাবো যে উড়ে যাচ্ছি। যতীন মনে মনে তাই ভাবলে। অমনি সে দেখলে তার দেহ রবারের বেলুনের মতো আকাশ দিয়ে উড়ে চলেছে। দুজনে চলল, পুষ্প আগে, যতীন তার পেছনে। কোথায় যাচ্ছে যতীন কিছুই জানে না। সে অনেক কথা ভাবছিল যেতে যেতে। এত অদ্ভুত ঘটনা তার জীবনে আর কখনো হয়নি। স্বপ্নে কি এমন সব ব্যাপার ঘটে? স্বপ্ন যদি না হয় তবে কি সে পাগল হয়ে গেল? তাই বা কেমন করে হয়? তবে পুষ্প আসে কোথা থেকে? কিংবা সবটাই মনের ধাঁধা, হ্যালুসিনেশন? না, না, একে কি বলে মৃত্যু? এরই নাম যদি মৃত্যু হয় তবে লোকে এত ভয় করে কেন? কেউ তো কখনো তাকে বলেনি যে মৃত্যুর পরে মানুষ জীবিত থাকে। বরং তার মনে হচ্ছে সে আরও বেশি জীবন্ত হয়েছে, বেঁচেই বরং রোগের যন্ত্রণায় দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ যতীন দেখলে সে এক নতুন দেশে এসেছে। দেশটা পৃথিবীর মতোই। তার পায়ের তলায় নদী, গাছপালা, মাঠ সবই আছে, কিন্তু তাদের সৌন্দর্য অনেক বেশি। আকাশের দিকে চেয়ে দেখলে সূর্য দেখা যায় না, অথচ অন্ধকারও নেই। ভারী চমৎকার এক ধরনের অপার্থিব মৃদু আলোকে সমগ্র দেশটা উদ্ভাসিত। গাছপালার পাতা ঘন সবুজ, নানা ধরনের ফুল, সেগুলো যেন আলো দিয়ে তৈরি। এক জায়গায় এসে পুষ্প থামল। এ কি? এ তো সেই পুরনো দিনের কেউটা শাহগঞ্জের বুড়ো শিবতলার ঘাট। ওই গঙ্গা, ওই সেই প্রাচীন অশ্বত্থ গাছটা, ওই তো বুড়ো শিবের ভাঙা মন্দিরটা। পৃথিবীতে মাঝে মাঝে গোধূলির সময় মেঘলা আকাশে যেমন একটা অদ্ভুত হলদে আলো হয়, ঠিক তেমনি একটা মৃদু তাপহীন চাপা আলো গাছপালায়, গঙ্গার জলে, বুড়ো শিবের মন্দিরের চূড়োয়। ওকে ঘাটের সোপানে একা বসিয়ে পুষ্প কোথায় চলে গেল। যতীন চুপ করে বসে অদ্ভুত আলোকে রঙিন গঙ্গাবক্ষের দিকে চেয়ে রইল। বাল্যের শত সুখের, শত আনন্দ স্মৃতির রঙ্গস্থল সেই পুরনো জায়গা। ওই তো ওপারে শ্যামাসুন্দরীর ঘাট, শ্যামাসুন্দরীর মন্দির। কিন্তু কিন্তু আশ্চর্য এই যে কোনো দিকে আর কোনো লোকজন নেই। এতখানি সুবিস্তীর্ণ স্থান একেবারে নির্জন, কেউ কোথাও নেই সে ছাড়া। এমন সময় অশ্বত্থ গাছের তলায় সেই প্রাচীন পথটা দিয়ে পুষ্পকে আসতে দেখা গেল। তার খোঁপায় কি একটা ফুলের মালা জড়ানো। যতীন বললে, এ কোথায় থামলি পুষ্প? বুড়ো শিবতলার ঘাট না? এ কি শাহগঞ্জ কেউটা? পুষ্প যে সত্যি দেবী, যতীন তার দিকে চেয়ে সেটা এবার ভালোভাবেই বুঝতে পারলে। এমন গাঢ় যৌবনা, শান্ত আনন্দময়ী মূর্তি মানবীর হয় না। কি রূপই তার ফুটেছে, কি জ্যোতির্ময় মুখশ্রী! যতীন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। পুষ্প বললে, না যতুদা, এ স্বর্গ। সকলের স্বর্গ তো এক নয়। তারপর মৃদু হেসে সলজ্জ সুরে ওর মুখের দিকে চেয়ে বললে, এ আমাদের স্বর্গ, তোমার আর আমার স্বর্গ।